দুজনের কাছ থেকে জেনে নেবো যারা নতুন মডেলিং প্রশিক্ষণ শিখছে তারা এই প্ল্যাটফর্মে আসতে গেলে কি কি টিপস দরকার। কারণ তুমি অ্যাজ এ গ্রুমার হিসেবে অনেক ক্লাস করাচ্ছ আর তোমাকেও দেখা যাচ্ছে অনেক শোতে তুমি কাজ করেছো, তো যারা নতুন শিখতে চাইছে তাদের জন্য কিছু যদি টিপস বলো। ফার্স্ট টিপস হিসেবে বলা যায় প্রথমত অনেক সিচুয়েশন আমাদের এমন থাকে যে আমরা কোনটা ভালো কোনটা খারাপ না সেটা ডিসাইড করতে পারি না। সো আমাদের যারা সিনিয়র বা মানে ম্যামের মতন যারা গ্রুমার বা এত বছর এত ইয়ার্স ধরে যাদের কাছে রয়েছে তাদের থেকে টিপস নেওয়া, তারা কোন প্রপার ওয়েতে বলছে যাওয়া সেগুলো একটু বেটার ফলো করা, নিজেকে গ্রুমিং করা, নিজেকে মেনটেন রাখা, বেসিক্যালি ফিট ডায়েট মানে ফিটনেস ডায়েট চার্ট খুব ভালো করে ফলো করা, যেখানে লোকে দেখলে বুঝতে পারবে যে আমি একটা প্রফেশনাল মডেল হোয়াট এভার, আমি একটা কোনো লেভেলে আছি ফিটনেস ইন্ডাস্ট্রিতে। তো এইটা ওয়েতে গেলে আই থিঙ্ক ফ্রেশারদের জন্য এইটুখানি আমি বলতে পারি। ম্যাম আপনি একটুখানি বলুন। ও যেটা বললো একদমই ঠিক, আমি সেই মতে সহমত একদমই, যে যারা এক্সপিরিয়েন্স অভিজ্ঞ বহু ডিজাইনার্স বহু মডেলস আছে যারা এত অভিজ্ঞ, তাদের কাছ থেকে জাস্ট লিসেন, ডোন্ট টক, জাস্ট লিসেন টু দেম। আর তারপরে তোমার যদি প্রবল একটা বাসনা থাকে, তোমার ইনফার্নো অফ ডিজায়ার, ব্লেজিং ডিজায়ার থাকে, যাতে হাউ ব্যাডলি ইউ ওয়ান্ট দিস, সেটা যদি তোমার ভেতরে সেই পিপাসা সেই তৃষ্ণা থাকে, তোমাকে বা তোমার সাফল্যতে আলোকিত হবেই। সেটা কী করে হবে না, তোমার প্রশিক্ষণ দিয়ে তোমার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, গেট, কারিজমা, পার্সোনালিটি, ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, এইগুলো। আর এগুলোর সঙ্গে সঙ্গে যে মন্ত্রাসগুলো হয়, যে ডিসিপ্লিন, একটা শৃঙ্খলাবোধ, খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, এক্সারসাইজটা মাস্ট, এইগুলো তো আমি বলবো না যে এগুলো ডিসিপ্লিন হিসেবে সেই মানে ইম্পেরিয়াস হয়ে যে শিখতেই হবে, এগুলো করতেই হবে। আমার যদি মধ্যেই সেই তৃষ্ণা থাকে, যে ব্লেজিং হাঙ্গার থাকে, যে ডু অর ডাই সিচুয়েশন, আমি আপনিই করবো। আমার যদি পরম ভালোবাসা হয় এই ক্রাফট, যদি ঈশ্বর হয়, তাহলে আমি করবোই এটা ন্যাচারালি আসবে। সুতরাং আই ডোন্ট ইম্পোজ অন স্টুডেন্টস, আই সে দ্যাট ইফ ইউ লাভ দিস ক্রেজিলি ইউ উইল ডু ইট অটোমেটিক্যালি। এইগুলোই বলবো। তার সঙ্গে সঙ্গে যত অভিজ্ঞতা বাড়বে, যত সঞ্চয় করবে, তত নতুন নতুন শিখবে জিনিস। র্যাম্প ওয়াক কীভাবে হয়, অডিয়েন্সের সামনে কীভাবে তোমাকে, ইউ হ্যাভ টু কানেক্ট উইথ দ্য অডিয়েন্স, তোমার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তোমার পার্সোনালিটি, ওরা দিয়ে, তোমার চার্ম দিয়ে, তোমার পোজ করার সময় যখন অ্যাড শুটস করছো বা টিভিসি করছো, তখন তোমার অ্যাটায়ার্স বা পোশাকের সঙ্গে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার হ্যান্ড, লেগ অ্যান্ড আই কোঅর্ডিনেশন থাকবে। ডিফারেন্ট পোশাকের সঙ্গে তোমার এক্সপ্রেশনস, অ্যাটিটিউড এবং তোমার পুরো অ্যাঙ্গেলসগুলো চেঞ্জ হবে। সেইগুলো কীভাবে করবে, আস্তে 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 প্রশিক্ষণের ফলে সেগুলো হয়। আশা করি সেগুলো সেশন যখন দেখা হবে ওদের সঙ্গে, আমি সেই কোয়েশ্চেন্স বা সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। সাধারণত দেখা যায় ফ্যাশন কন্টেস্টগুলোতে যখন ইন্ট্রোডাকশন রাউন্ড হয় আর কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড হয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মডেলরা গিয়ে সেখানে নার্ভাস হয়ে যাচ্ছে। তারা আগে কিন্তু গ্রুমিং ক্লাস তারা পরিষ্কারভাবেই করেছে, কিন্তু ওখানে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে। সেই নার্ভাস থেকে যাতে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে, সেই জন্য তারা কি করবে? আমি বলি, আপনি বলুন ফার্স্ট। তো ফার্স্টে আমি এটাই বলবো, মানে ফার্স্ট থেকে গ্রুমিং থেকে শুরু হয়, গ্রুমিং ওয়ার্কশপ এগুলো খুব প্রপারভাবে, কারণ গ্রুমিংয়ে শুধু ওয়ার্ক শেখায় বা পোজিং শেখায় তা নয়, খুব ভালোভাবে কোশ্চেন অ্যান্সার রাউন্ডে কী কী কোশ্চেন করা হবে বা কোশ্চেন করলে কীভাবে স্মার্টলি অ্যান্সার করতে হবে সেইটা ফার্স্টে জানতে হবে। কারণ আমরা হয়তো খুব ভালো ওয়ার্ক করলাম, খুব ভালো এক্সপ্রেশন দিয়ে ব্যাক করলাম, কিন্তু আলটিমেটলি আমরা যদি না জানি লাস্ট কোশ্চেনে কীভাবে অ্যান্সার দিতে হবে, না আমরা কোনো ইন্ডাস্ট্রিতেই সেটাভাবে মানে কী বলবো দাঁড়াতে পারবো না। একটা সুপার মডেল হওয়া চারটিখানি কথা নয়, কারণ না হলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্রস করতে হবে। আমিও যখন ফার্স্ট কোনো শোতে গেছিলাম না, তো আমাকেও জানতে হয়েছে কোন শোয়ে কী অ্যান্সার দেবো, কারণ একটা সুপার মডেল হতে গেলে অনেক কষ্ট হয়। কারণ আমি হয়েছি তো আমি জানি লাইফে কীভাবে কষ্ট না করলে একটা সাকসেস পাওয়া যায় না। কোনো কিছুতে ঘাবড়াবো না, যেটা পারবো না বলে দেবো, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ম্যাম আপনি কি বলবেন? আমি এটুকুই বলবো, কোয়েশ্চেন আনসার হার্ডলস বা ইন্ট্রোডাকশন হার্ডলস, তুমি তো অনেক শো কভার করো, যে তুমি হয়তো দেখেছো জানি না, আমি ওদের কোয়েশ্চেন আনসার Q&A অ্যান্ড ইন্ট্রোডাকশনটা সবসময় মিড র্যাম্পে বলি দাঁড়াতে। অনেক সময় তোমাদের একটু অসুবিধে হয় বা ফটোগ্রাফারতে অসুবিধে হয় সঠিক ছবিটা তুলতে, কারণ টপ র্যাম্পে গেলে একটু বিশেষ সুবিধার্থ হয়। কিন্তু ওখানে বলি কেন, ওখান থেকে খুব একটা ক্লোজ বা ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না জুরি মেম্বারদের সঙ্গে বা তোমার অডিয়েন্সের সঙ্গে, একটু দূরত্ব থাকছে, ফলে কি হয় নার্ভাসনেসটা ওদের কেটে যায়। সেকেন্ড অফ অল হচ্ছে যে নার্ভাস হবে, দিস ইজ ইন্ট্রিনসিক, দিস ইজ হিউম্যান, উই আর অল। আমার মানে এখনও অবধি আমি মানে আই বাইট মাই নেল সামটাইমস, এটা হয়। কিন্তু নার্ভাসনেসটাকে প্রথমত আমরা প্রশিক্ষণ করেছি টু চিট দ্য নার্ভাসনেস, টু চিট বডি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গিভ অ্যাওয়ে সায়েন্স। হ্যাঁ, ইফ you have to know, you have to be you have to be very trained, you have to be inordinately trained to
not to give your giveaway signs. Giveaway signs হচ্ছে shaking your knees, এরম এরম করা, হ্যাঁ, একটু ঘাম ঝরা বা স্টাটার করা, স্ট্যামার করা, দিস আর অল giveaway signs. So you have to conquer them first of all. Second হচ্ছে যে সেটার জন্য আমি বলি যে স্পিরিচুয়াল গ্রুমিংটা খুব দরকার, ইমোশনালি ইমিউন হতে হবে। তুমি যদি ইনফেকশন নিতে থাকো, যে ডেনিগ্রেশন দিতে থাকো, যে যাই বলছি সেটা শুনে, বিকজ উই আর পাবলিক ফিগার, উই উইল বি কমোডিফাইড, আমরা দ্রব্য মতনই লোকের সমালোচনার সম্মুখীন হবে, এবং সবারই স্বতন্ত্র মতামত আছে, সেটাতে আমাদের শ্রদ্ধা জানাতে হবে, ভক্তি জানাতে হবে। কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় পাবে তা নয়, ডেনিগ্রেশনে পাবে, অহেতুক সমালোচনাও পাবে। সেইটা কিন্তু ইনফেকশনে যদি নিই তাহলে কী হবে, আমাদের এই থার্ড আইতে আমরা সঞ্চিত করব এবং সেটাকে রিফ্লেক্টেড হবে, আচ্ছাদিত হবে। আমরা যখন স্টেজে গিয়ে কিউএনএ দাঁড়িয়ে, মাইকের সামনে দাঁড়িয়ে আছি বা ইন্টারাকশন দাঁড়িয়ে আছি, তখন ওইটাই আচ্ছাদিত পারছে, আমি ভালো না, ভালো না, ভালো না। What you think, you become that. Thought is very, very important. So positive energy, don't take any infection, and negativity কে নেবে না। তোমার চারিধারে একটা মনের থেকে ইমোশনালি একটা লক্ষণের গণ্ডি কাটতে হবে, যেখানে তোমাকে কিচ্ছু ভেতরে অভ্যন্তরীণ প্রবেশ করবে না। দিস ইজ আ সাইকোলজিক্যাল গ্রুমিং, দিস নিডস আন্ডারস্ট্যান্ডিং, ডেপথ। এটাকে নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, তবেই কিন্তু স্টেজ ফ্রাইটটা কাটে। আর অবশ্যই যেটা লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, যা ওয়ার্কশপে করবে, তুমি খুব ভালো কোয়েশ্চেন করেছো, যে গ্রুমিং সেশনে হয়তো একদম সঠিক দিচ্ছে স্টেজ, দ্যার ইজ কমপ্লিটলি hell and heaven difference between grooming session and on stage. স্টেজের মধ্যে লাইট বড় বড়, মিডিয়া লোক আছে, অডিয়েন্স আছে, জুরি যদি কন্টেস্ট হয়, বিউটি প্যাজেন্ট হয়, জুরি মেম্বার্স আছে, আদারওয়াইজ গেস্ট অফ অনার্স আছে, ভালো ভালো নামি দামি গুণী লোকরা আছেন, এমিনেন্ট পার্সোনালিটিস আছে। তাদের সামনে নার্ভাস হওয়াটা ইজ হিউম্যান, হতেই পারে। তো সেইটাকে প্রশিক্ষণের দ্বারা, সেখানে যত তুই বাড়িতে নিজের মনের মধ্যে, তোমার রক্তের মধ্যে গেঁথে নেবে, এত ভালো করে গেঁথে নেবে যে কনসিয়াস, সাবকনসিয়াস সব মাইন্ডে, আনকনসিয়াস সব মাইন্ডে তোমার ইউ ইট, ড্রিঙ্ক অ্যান্ড স্লিপ মডেলিং, তাহলে তোমার নার্ভাসনেসটা অল্প কাটবে, বিস্তর কাটবে, কিন্তু পুরো কাটবে না। এটা কিন্তু শো করতে 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 রাখতে হবে, এক্সপিরিয়েন্স করতে করতে স্টেজ ফ্রাইট কন্ট্রোল হবে। ম্যাম যেটা বললো, আমার সত্যিই শুনে খুব অ্যাপ্রিসিয়েট হলো। মানে ম্যাম একদম মানে একটা ফ্রেশার মডেলের মনের কথা বললো। নার্ভাস হওয়া তো একদম হিউম্যান বিং, বাট একটা বিউটি কন্টেস্ট হলো ডু অর ডাই সিচুয়েশন। মানে একটা মানে একটা যখন সৈন্য নামে মাঠে জিতে ফেরার জন্য, তো আমার মাথায় রাখতে হবে ক্রাউনটা আমার চাই, পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করে যাবো যাতে ক্রাউনটা আমার মাথায় ওঠে। তো সেই সিচুয়েশানে, ডু অর ডাই সিচুয়েশানে আমাকে চেষ্টা করতে হবে, কোথাও আমি নার্ভাস হবো না। হতে পারে আমি সেই সিচুয়েশনে নার্ভাস হয়ে যাচ্ছি, বাট আমাকে সবার সামনে ফ্রেন্ডলি থাকতে হবে, সেটা আমি আমার ভেতরে রাখবো, মনে কখনো রাখবো না যে আমি নার্ভাস হচ্ছি, সেটা স্টেজে শো করবো না।